জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসা ভালো নাকি এসএসডাব্লিউ ভিসা ভালো? তো এই দুইটা বিষয় নিয়ে অনেকেই কিন্তু কনফিউজ থাকেন যে কোন ভিসাতে আমি জাপানে গেলে আমার জন্য সব থেকে বেস্ট হবে। তো এটা কিন্তু অনেকেই কনফিউজ থাকেন। তো আজকে আমি একদম ক্লিয়ার করব এবং এই দুইটা ভিসার প্রথমে আমি বলি ইন্টারন্যাশনাল জব ভিসাতে কী কী থাকতেছে। ইন্টারন্যাশনাল জব ভিসাতে থাকবে ইন্টারন্যাশনাল জব ভিসাতে জাপানে আসলে ভবিষ্যৎ কী এবং এর ক্যাটাগরি কি এবং কিভাবে আসা লাগবে, কি ক্যাটাগরি লাগবে বা কি আপনার ডকুমেন্টস লাগবে বা কি আপনার স্কিল লাগবে এগুলা বলবো। এবং জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে বেতন কীরকম পাবেন এগুলা তুলে ধরবো এবং ভবিষ্যৎ এবং স্কিল ওয়ার্কারে তুলে ধরবো। স্কিল ওয়ার্কারে অনেকে জানে, তারপরে আমি সঠিকটা আজকে তুলে ধরবো কি স্কিল ওয়ার্কারের ভবিষ্যৎ কি, স্কিল ওয়ার্কার এখানে এসে কী করতে পারবে, স্কিল ওয়ার্কার এখানে আরেকটা বিষয় আছে এটা আমি লাস্টে বলবো। তারপরে স্কিল ওয়ার্কারে বেতন কীরকম। তো এই দুইটা বিষয় যদি আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে যাবে জাপানে আসা এবং কোন ক্যাটাগরিতে আসবেন এটা সিলেক্ট করা। তো আমি প্রথমে বলবো ইন্টারন্যাশনাল জব ভিসা নিয়ে। তো ইন্টারন্যাশনাল জব ভিসাটা আসবেন যেহেতু, তো ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতে গেলে আপনাকে কি কি প্রসেসে আসতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি আপনার স্কিল লাগবে সেই বিষয়টাকে আলোচনা করি। কারণ আপনি খালি ভিসার নাম শুনছেন কিন্তু এখানে কি কি আগে প্রথমে লাগে এই জিনিসটা যদি আগে না জানেন তাহলে সমস্যা। তাহলে আমরা প্রথমে এটা আলোচনা করি। প্রথমে আপনার গ্র্যাজুয়েশন লাগবে। ইন্টারন্যাশনাল জব ভিসাতে যারা আসবেন ডিগ্রি লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে। হ্যাঁ, যারা এগুলো আছে বা যে ভালো একটা আইটি সেক্টরে চাকরি করেন, ডিগ্রি করেন, যেটাই করেন, মানে এক কথায় ডিগ্রি বা আপনার অনার্স পাস থাকা লাগবে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন এই দুইটা পাস থাকবে, ডিগ্রি বা অনার্স বা কোনো আইটিতে যেটাই হচ্ছে যদি থাকে, সেক্ষেত্রে আপনার একটা স্কিল টেস্ট লাগবে, সেটা হচ্ছে জাপানিজ লেভেল। যেহেতু এই ভিসাটা আপনি জাপানে আসবেন ইঞ্জিনিয়ার হিসেবে, ঠিক আছে, খুবই ভালো একটা ডিমান্ডেবল ভিসা। এই ভিসাতে বেতনও বেশি, হ্যাঁ, কিন্তু প্রথমে কম, কিন্তু আস্তে আস্তে খুব ভালো একটা ডিমান্ড হয়। এবং এই ভিসাতে আপনি, হ্যাঁ, একটা পরে বলি, তো আপনার স্কিল ওয়ার্কার স্কিল টেস্ট লাগবে, একটা সার্টিফিকেট জাপানিজ লেভেলের। তো কোন লেভেল লাগবে? যেহেতু জাপানে এখন বর্তমানে এই ভিসাটা নিয়ে অনেক একটু কঠোর হতে যাচ্ছে, যেহেতু এক ভিসায় জাপানে এই ভিসাটা আসে এক কাজে করে আরেক কাজ, এই জন্য একটু কঠোর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার মানে কমসে কম JLPT N2 পাস করা লাগবেই, এটা মাস্ট বি না, মানে বাধ্যতামূলক না, কিন্তু পাস করা লাগবে, এটা মাস্ট বি, যেন কোনো রিস্ক না থাকে। সেক্ষেত্রে বাংলাদেশে আপনাকে 2 থেকে 2.5 থেকে 3 বছর আপনাকে পড়ালেখা করা লাগবে জাপানিজ ভাষাতে। মানে জাপানিজ যে দক্ষতা অর্জন করবেন 2-3 বছরে, সেটা একটা পরীক্ষা দিয়ে স্কিল পরীক্ষা দিবেন, একটা হচ্ছে JLPT N2। সেই পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে আপনার কি ডকুমেন্টস ঠিক থাকলো, পড়ালেখা করছেন, গ্র্যাজুয়েশন বা ডিগ্রি করছেন এবং স্কিল টেস্টটা থাকলো, সেক্ষেত্রে আপনার কি মনে করেন 70% কনফার্ম হয়ে গেল। তারপরে কি করবেন? তারপরে মনে করেন আপনি অনেক প্রসেস, এগুলো অনেক লং হয়ে যাবো ভিডিও, আমি একটু শর্ট করি। তো অনেক প্রসেস করলেন, ভিসাতে আসলেন জাপানে আসার পরে আপনার কি করবেন, যে ক্যাটাগরিতে আপনি পড়ালেখা করছেন সেই ক্যাটাগরির জব খুঁজে পাইলেন, আসার পরে এখানে আপনি, হ্যাঁ, যখনকার আপনার এখানে দেখবে যে আপনার N2 আছে, তখনকার আপনার খুব ভালোভাবে দেখবে এবং ওদেরকে যদি বোঝাতে পারেন যে আমি, হ্যাঁ, জাপানি ভাষা ভালো করে বোঝাতে পারি, হ্যাঁ, যদি এরকম দক্ষতা থাকে তাহলে খুবই ভালো একটা পজিশনে যাইতে পারবেন। এবং এখানে ভবিষ্যৎটা হইলো আপনি 3 মাস পর থেকেই, হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসে 3 মাস পর থেকে আপনার মানে ফ্যামিলি নিয়ে আসতে পারতেছেন। ফ্যামিলি কারা কারা? ফ্যামিলি অর্থ হইতেছে আপনার সন্তান, ছেলে মেয়ে এবং বউ, এটা হচ্ছে ফ্যামিলি বলে। তো এই ফ্যামিলি আপনি নিয়ে আসতে পারবেন জাপানে এবং আপনারা একসাথে বসবাস করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসার সিস্টেম। তো এখানে তাদের ভবিষ্যতে বেতন ভালো হইতে পারে, হাই হইতে পারে, ভালো একটা ডিফান্ডেবল ভিসা, যেহেতু আপনার ইঞ্জিনিয়ার বুঝে নিত। তো সেক্ষেত্রে মনে করেন জাপান একটা উন্নত রাষ্ট্র, ইঞ্জিনিয়ার ভিসা অনেক কিছু। তো সেক্ষেত্রে আপনারা যদি আসেন ভালো একটা জীবন লাইফ সেটেল করতে পারবেন। তো আরও অনেক কিছু আছে, সব তুলে ধরলাম না, কারণ আবার SSW ভিসাতে তুলে ধরবো। তো আমরা চলে যাই SSW ভিসা। তো SSW ভিসাটা কি? SSW ভিসাতে আসলে বাংলাদেশ থেকে কোনো পড়ালেখা লাগে না আসতে, হ্যাঁ, কোনো পড়ালেখা লাগে না, কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু লাগে না, কিন্তু এখানে একটা বিষয় আছে, পড়ালেখা লাগে না ঠিকই, হ্যাঁ,
একটা বিষয় কি যে আমি পড়ালেখা লাগে না, আমি বুঝলাম, আমি মূর্খ মানুষ বা কিছু বুঝি, এরকম যদি থাকেন মাইন্ড করেন না, মানে এরকম যদি থাকেন আর কি, তো সেক্ষেত্রে আপনি এসএসডাব্লিউ ভিসাটা সিলেক্ট করতে পারেন। কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখা লাগবে, কিছু কিছু এজেন্সি আছে মানে এসএসসি পাস বা এইচএসসি পাস চা, তখন ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটটা প্রয়োজন হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে লাগে না, যাদের সার্টিফিকেট লাগবে না তারা কি করবে, তারাও আসতে পারবে, আমি এটা লাস্টে বলবো। তো যেহেতু এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট যাদের আছে তারা এসএসডাব্লিউ ভিসাতে আসতে পারবে। তাদের পরের প্রসেসটা কি, তারা জাপানিজ লেভেল N4 আছে, N4 লেভেল, জাপানিজ N4 লেভেল বলে, N5 থেকে শুরু N4 পর্যন্ত যদি আপনি পাস করতে পারেন এটার একটা সার্টিফিকেট লাগবে। এবং আপনি জাপানে এসএসডাব্লিউ ভিসাতে 14টা ক্যাটাগরি আছে, এখন 2টা প্লাস হয়েছে, এর কারণে 16টা ক্যাটাগরি আছে। এই 16টা ক্যাটাগরিতে আপনি চাকরি করতে পারেন। হ্যাঁ, তো 16টা ক্যাটাগরিতে যদি চাকরি করেন, বাংলাদেশে এখন বর্তমানে 3টা ক্যাটাগরি চালু আছে, কেয়ার গিভার, এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন, এই 3টা ক্যাটাগরি চালু আছে। আপনি এই 3টা ক্যাটাগরিতে আসতে পারেন। এবং ইদানিং আপনি ড্রাইভিং যে আছে সেটা চালু হতে যাচ্ছে, হয়তো কোনো জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, তো তারা যারা ড্রাইভিং পারেন তারা আসতে পারেন। তো এখন মনে করেন এই 2টা স্কিল যদি থাকে, সেক্ষেত্রে আপনি জাপানে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি জাপানে আসতে পারবেন। এখন যদি আপনারা ইন্টারন্যাশনাল জব ভিসা মনে করেন বা এসএসডাব্লিউ ভিসা মনে করেন, যদি আপনারা কোনোভাবে আসতে পারতেছেন না বা এজেন্সির মাধ্যমে অনেক টাকা লাগতেছে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, কোনো টাকা পয়সার সম্পর্ক নাই, এটা মাথায় রাখবেন। সুমন ভাই কোনো টাকার সাথে সম্পর্ক রাখে না, একদম ফ্রি আপনাদেরকে সাপোর্ট করে জাপান পর্যন্ত নিয়ে আসার জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য করব। কিন্তু কথা একটাই, আপনি জাপানে এসে খুশি হয়ে বলবেন যে ভাই আপনার 1 লক্ষ টাকা দিলাম, 50,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, এই রকম যদি করেন আপনার সাথে ভাই আমি আর কথা বলবো না। কারণ টাকা নিয়ে আমি কোনো কাজ করব না। আমি দরিদ্র ঘর থেকে আইছি, আমার কোনো দিন স্বপ্নও ছিল না যে জাপানে এসে লক্ষ লক্ষ টাকা বেতন পাবো। হ্যাঁ, আমাদের খাওয়াটাই কষ্ট হয়ে যাইতো, সেইখান থেকে আমি উঠে এসে আমি একটা চান্স পাই জাপানে আসছি, আর এই চান্সে সুযোগে কাজে লাগাই একটা এইভাবে পরিস্থিতি মোকাবেলা করে আমি এই পর্যন্ত আইছি। এখন আপনাদের কাছ থেকে যদি আমি টাকা নেই, জিনিসটা আমার খুব খারাপ লাগবে, কারণ আমি ইতি ফিরে আইছি, আপনাদের থেকে কিসের টাকা। তো সেই কারণে আমি এই সার্ভিসটা দিতেছি শুধু এই জন্য যারা দরিদ্র আছে বা টাকার সংকট আছে বা আসতে পারতেছে না কোনোভাবে টাকার সংকটে বা পরিস্থিতি খারাপ, হ্যাঁ, বা কারো টাকা আছে কিন্তু বাপ মা দিতে চায় না, সে ছেলেটা ভালো না, কিন্তু জাপানে পড়ালেখা করেন সবাই ভালো হয়ে যাবেন, হ্যাঁ, আসতে পারবেন। তাদের জন্য আমি খুব হেল্পফুল বা সাপোর্ট দিয়ে গেতেছি, এবং কোম্পানি পর্যন্ত একদম ফ্রি আপনাদেরকে সাপোর্ট বা কোম্পানি দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো এসএসডাব্লিউ ভিসার ভবিষ্যৎটা কি? এসএসডাব্লিউ ভিসা হচ্ছে আপনি জাপানে আসলে আপনি প্রথমত 5টা বছর এসএসডাব্লিউ ভিসাতে থাকতে পারবেন। কেয়ার গিভার আপনি যে কোনো 16টা সেক্টরে 5টা বছর থাকতে পারবেন, কিন্তু 5 বছরের আগেই আপনি যখন তখন এসএসডাব্লিউ 2 একটা পরীক্ষা আছে লেভেল, যেটা ইন্টারন্যাশনাল জব ভিসাতে আর কোনো লেভেল নাই, ওটা ইঞ্জিনিয়ার ভিসা যেহেতু লং টাইম থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই যে এসএসডাব্লিউ যখনকার 1-এ থাকবেন তখন কিন্তু আপনি বউ বা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না 5 বছরের মধ্যে। যখনকার মনে করেন আপনি 1-এ আসবেন তখনকার মনে করেন আপনি N2 যদি এসএসডাব্লিউ 2 পাস করতে পারেন, যখন মনে হচ্ছে তখন পরীক্ষা দিতে পারবেন 5 বছরের ভিতরে। কিন্তু যখন আপনি পাস করবেন কিন্তু তখনই চেঞ্জ করাটা এসএসডাব্লিউ 2 এ যাওয়া সম্ভব না। কখন যাওয়া সম্ভব? যখন এসএসডাব্লিউ 2 আপনি 3 বছর, এসএসডাব্লিউ 1 যখন আপনি 3 বছর শেষ হয়ে যাবে তখনকার আপনি আবেদন করতে পারবেন বা ভিসার জন্য আমি এসএসডাব্লিউ 2 এ কনভার্ট করব। তো এজেন্সির সাথে আপনি যে কোম্পানিতে আছেন ওইখানে যোগাযোগ করলে ওরা করে দিবে অটোমেটিক, এটা আপনার কোনো প্যারা নেওয়া লাগবে না। তো সেক্ষেত্রে আপনারা এসএসডাব্লিউ 2 এ কনভার্ট হয়ে অনির্দিষ্টকালের জন্য আপনি জাপানে থাকতে পারবেন, কোনো আর টেনশন নাই, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ভালো একটা লাইফস্টাইল করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল জব ভিসার যে বেতনটা তার থেকে একটু বেশি হয় বেতনটা হচ্ছে আপনার এসএসডাব্লিউর বেতনটা। কেন হয়? কারণ এটা স্কিল ওয়ার্কার, আর ওটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, কারণ ইঞ্জিনিয়াররা আইসে এখানে অনেক পড়ালেখা করা লাগবে, অনেক প্যারা আছে। তো সেক্ষেত্রে তারা একটু প্রথম অবস্থায় বেতন বেশি পাবে, কিন্তু ভবিষ্যতে স্কিল ওয়ার্কারের থেকে আপনার আর ইন্টারন্যাশনাল জব ভিসার বেতনের
মানে ডিফারেন্স হয়ে যাবে বিভিন্ন, কারণ ওইদিকে বেতন বেশি হয়ে যাবে ভবিষ্যতে, আবার স্কিল ওয়ার্কারের বেতন একটা সীমিত আছে, বা সীমিত নাই, মোটামুটি ভালো দক্ষতা থাকলে ওর থেকেও আপনার বেশি হতে পারে। তো এই হচ্ছে আপনার SSW ভিসা এবং ইন্টারন্যাশনাল জব ভিসা। আশা করি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি যেহেতু জাপানে 8 বছর ধরে থাকি, একটু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো জানার আগ্রহ থাকে যে আমার এই জিনিসটা আমার জানা লাগবে ভাই, আপনি কমেন্টে লিখবেন, সেক্ষেত্রে আমি আপনাকে সুন্দর করে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যদি লং হয়ে যায় বিষয়টা, আমি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো সকলেই ভালো থাকবেন। ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক।